আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা এইচএসসি ঢাকা বোর্ড 2019 সালের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দফতর কোথায়? সদর দফতর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তোমরা তোমাদের সুবিধার্থে শিক্ষার্থীবৃন্দ আমি ডাবল স্টার দিয়ে সঠিক উত্তরের পাশে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিবে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ? শিক্ষার্থীবৃন্দ, এরকম প্রশ্ন পাওয়ার পর তুমি খেয়াল করবে, তুমি যখন উত্তরগুলো খেয়াল করবে তখন দেখবে যে দুটো উত্তর তোমার কাছে মনে হবে একদমই যায় না, তখন এই দুটো বাদ হয়ে গেল, বাকি রইল 2টি। ওই 2টি থেকে তুমি তোমার জ্ঞান অনুধাবন খাটিয়ে একটিকে নিশ্চিত করবে। যেমন এখানে দেখো, ব্যবসায় উদ্যোগের উদাহরণ দাতব্য চিকিৎসালয়, এটি ব্যবসায় উদ্যোগে হবে না। পাঠাগার প্রতিষ্ঠা, এটিও ব্যবসায় উদ্যোগে হবে না। শখের বশে সবজি বাগান করা, এটিও হবে না। তাহলে হচ্ছে কোনটি? বাজারে ঔষধ বিক্রির দোকান খোলা, এটি হচ্ছে ব্যবসায় উদ্যোগের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, ডেবিট কার্ডের মাধ্যমে নিচের কোন সুবিধাটি পাওয়া যায়? শিক্ষার্থীবৃন্দ, ডেবিট কার্ড আমানতকারীকে দেয়া হয় তার নিজের জমানো টাকা উত্তোলনের জন্য। আমানতকারী এটিএম বুথ থেকেও তুলতে পারেন, অথবা কোনো ক্রয় বিক্রয়কারী বড় প্রতিষ্ঠানে গিয়ে তার যেখানে কার্ড সিস্টেমের সুবিধা আছে ডেবিট কার্ডে, সেখানে গিয়ে তিনি লেনদেন করতে পারেন। নিজের জমার টাকা উঠানোর ক্ষেত্রেই এই ডেবিট কার্ডটি ব্যবহার করা হয়। আর বাকিগুলো ভুল, যেমন ঋণ সুবিধা, এটি হচ্ছে ক্রেডিট কার্ডে, তাই এই উত্তরে এখানে যাবে না। বাকিতে পণ্য ক্রয় হবে না। বিশ্বব্যাপী ব্যবহার, এটিও ডেবিট কার্ডের মাধ্যমে পাওয়া যায় না। উদ্দীপক দিয়ে প্রশ্ন দেখো, জনাব রহিম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শিক্ষার্থীবৃন্দ, সব সময়ের জন্য একটি তথ্য তোমার জেনে রাখা দরকার, সেটি হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারের আবিষ্কারক কিন্তু বিল গেটস। তাহলে একমাত্র বিল গেটস সফটওয়্যার নিয়ে যদি কোনো কথা তুমি উদ্দীপকে পাও, তাহলে তুমি বুঝবে যে এটি আবিষ্কারকের আবিষ্কার, তার মানে প্যাটেন্ট আইনের কথা বলা হচ্ছে। ঠিক তেমনি এখানে যদি রহিম, করিম, যদু, মধু কোনো নাম দিয়ে যদি সফটওয়্যারের ব্যবসার কথাটি বলা হয়, তাহলে তুমি মনে রাখবে ইনি বিল গেটসের সমপর্যায়ের না, ইনি হচ্ছেন একজন ব্যবসায়ী, তিনি সফটওয়্যার নিয়ে ব্যবসা করছেন। তাহলে সেই বিল গেটসের আবিষ্কারটির কপি করে তিনি ব্যবসা করেন। তাহলে এই আইনটি অবশ্যই কপিরাইট আইনে পড়বে। তাহলে আমি কি বুঝাতে পেরেছি তোমাকে যে বিল গেটস দিয়ে সফটওয়্যার হলে সেটি হচ্ছে আবিষ্কারকের আবিষ্কার, সেটি প্যাটেন্ট আইনে পড়বে। এছাড়া যত সফটওয়্যার নিয়ে প্রশ্ন তুমি পাবে, নিশ্চিতভাবে তুমি মনে রাখবে এতে কপি করে ব্যবসা হচ্ছে। তাহলে কপি করে ব্যবসা হওয়া মানেই হলো কপিরাইট আইনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে তিনি একটি নতুন সফটওয়্যার তৈরি করে নিবন্ধন করার পর 50 লক্ষ টাকায় একটি বড় কোম্পানির কাছে বিক্রি করেন, এবং কোম্পানিটি সে তার হিসেব রক্ষণে এই সফটওয়্যারটি ব্যবহার করছে। এই রহিম ব্যবসায়ী ইঞ্জিনিয়ার, তিনি পরবর্তীতে আবার খেয়াল করলেন তার এই সফটওয়্যারটি বিক্রি করেননি এমন একটি কোম্পানি লুকিয়ে লুকিয়ে ব্যবহার করছে। তখন রহিম আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন। তাহলে উদ্দীপকে বর্ণিত জনাব রহিমের আবিষ্কারটি কপিরাইট আইনে পড়বে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের পরিস্থিতিতে মামলার ফলাফল হবে কিরকম? আইনের আশ্রয় গ্রহণকারী ক্ষতিপূরণ পাবেন, অর্থাৎ জনাব রহিম ক্ষতিপূরণ পাবেন, অবশ্যই পাবেন। আদালত অবৈধ ব্যবহারকারীকে নিষেধাজ্ঞা দিতে পারেন, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে যে ব্যবসায়ী ব্যবহার করছেন তাকে আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন। হ্যাঁ, এটাও সত্যি কথা। আদালত সফটওয়্যারটি নষ্ট করার আদেশ দিবেন, কখনোই না, সফটওয়্যারটি আদালত নষ্ট করবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। 6 নম্বর প্রশ্ন, দেশের শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান? তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি এসছে। ব্যবসায় পরিবেশ
অর্থাৎ শেয়ার বাজার যেখানে আর্থিক লেনদেন হয়, মনে রাখবে সেই অংশটুকু অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাহলে শেয়ার বাজারে আর্থিক লেনদেন হয়, এটি অর্থনৈতিক পরিবেশের উপাদান। বাণিজ্য সৃষ্টি করে ব্যক্তিগত উপযোগ, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তুমি বাণিজ্য কি এটি চিন্তা করো। বাণিজ্য হচ্ছে বন্টনকারী শাখা। তাহলে এখানে ক্রয় বিক্রয় হয়। তাহলে রূপগত উপযোগ বা উৎপাদন এটি কি বাণিজ্য করে? করে না। তাহলে রূপগত উপযোগ এই অপশনটি বাদ যাবে। থাকবে কোনটি? ব্যক্তিগত উপযোগ। হ্যাঁ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যক্তিগত উপযোগ বাণিজ্য সৃষ্টি করে। আর স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে বাণিজ্য এই স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1 ও 3। প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? এটি জ্ঞানমূলক প্রশ্ন। প্রাথমিক সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। উৎপাদনের বাহনকে কি বলা হয়? এটিও জ্ঞানমূলক প্রশ্ন। শিল্প। তোমরা মুখস্থ করে রাখবে শিল্প উৎপাদনের বাহন। শিক্ষার্থীবৃন্দ, প্রতি অধ্যায় ক্লাসে আমি কতগুলো জ্ঞান রিলেটেড প্রশ্ন এট এ গ্ল্যান্স তোমাদের দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ রাখবে, তাহলে দেখবে দ্রুত এমসিকিউ তোমরা করতে পারবে। অর্থনৈতিক পরিবেশের উপাদান, তার মানে অর্থনীতি রিলেটেড, সঞ্চয় ও বিনিয়োগ। এই আর্থিক রিলেটেড অপশনটি হবে অর্থনৈতিক পরিবেশের উপাদান, আর বাকিগুলো বাদ। এক মালিকানা ব্যবসায়ের দায় কিরূপ? তুমি মুখস্থ জানো, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের দায় হচ্ছে অসীম বা সীমাহীন। তাহলে আর বাকি অপশনগুলো তোমার চিন্তা করার কিছু নেই, তুমি এক কথায় উত্তর দিতে পারবে, সীমাহীন অথবা অসীম। যিনি অংশীদারি ব্যবসায় নিজের নাম ব্যবহারে, নিজের নাম, এখানে নামটি কিন্তু সুনাম। তুমি অধ্যায়ের আলোচনায় জেনে থাকো যে সুনাম ব্যবহারে অনুমতি দেন তাকে কোন ধরনের অংশীদার বলা হয়। একজন অংশীদার যিনি এখন আর ব্যবসায় নেই, কিন্তু অন্যদের অনুরোধে তার সুনামটি এখনো ব্যবসায় কাজে লাগছে, বিনিময়ে তাকে অংশীদাররা কিছু আর্থিক সুবিধা দিতে পারেন। তবে এই সুনামধারী অংশীদার কোনো তৃতীয় পক্ষের মামলা যদি হয়, তাহলে আদালতে তিনি দায়ী থাকেন। তাহলে এই সুনামধারী অংশীদারের নাম হচ্ছে নামমাত্র অংশীদার। উদ্দীপক দিয়ে প্রশ্ন, জনাব রহমান একটি বাণিজ্যিক ব্যাংকে কর্মরত, অর্থাৎ ব্যাংকার। তিনি এবিসি কোম্পানির প্রতিটি 1000 টাকা মূল্যমানের 100টি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। অর্থাৎ তিনি শেয়ার বাজার থেকে ব্যাংকার হয়ে শেয়ার কিনেছিলেন। বর্তমানে সেই কোম্পানিটি, এবিসি কোম্পানিটি লোকসানের সম্মুখীন হয়েছে। এখন এবিসি লিমিটেড কোন ধরনের কোম্পানি? শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের সুযোগ যে কোম্পানির থাকে তাকে বলা হয় পাবলিক কোম্পানি। তাহলে তোমার উত্তরটি পাবলিক। যদি এবিসি দেউলিয়া ঘোষিত হয়, তাহলে জনাব রহমানকে কতটুকু দায় বহন করতে হবে? লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তিনি 2 লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন, তাই না? তাহলে সীমিত কোম্পানির একজন শেয়ার হোল্ডারের দায় কি? তার শেয়ার দ্বারা সীমিত বা সীমাবদ্ধ। তাহলে তার শেয়ার মূল্য কত? 2 লক্ষ টাকা। তাহলে তার সর্বোচ্চ 2 লক্ষ টাকার দায় বহন করতে হবে। প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? তোমরা জ্ঞানমূলক হিসাবে সবাই মুখস্থ জানো যে উদ্দেশ্য জনকল্যাণ, এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর বাকি এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, এক মালিকানার মূল উদ্দেশ্য মুনাফা, কোম্পানির মুনাফা, সমবায়ের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন, তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। প্যাটেন্ট লাভের ফলে এর অধিকারী অর্থাৎ আবিষ্কারকের আবিষ্কার, এই সত্যটি লাভের পর একজন অধিকারী যে সুবিধা পান, সত্ত্বাধিকার, কর অবকাশ, আর্থিক সংযোগ। খেয়াল করো, এখানে প্যাটেন্টের আবিষ্কারক তিনি কর অবকাশের মানে ট্যাক্স থেকে তিনি বাঁচতে পারেন না, তাহলে কর অবকাশ অপশনটি বাদ। থাকে কি? সত্ত্বাধিকার, সত্ত্ব মানে নিজের অধিকার, এবং আর্থিক সুযোগ সুবিধা এটি তিনি পান। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। বই লেখক
এর অধিকার সুরক্ষায়, অর্থাৎ বই লেখক কি কপি করেন বইটি, যেমন হুমায়ুন আহমেদ, তারপর কোন গায়ক, কোন শিল্পী, তারা তাদের সেই অধিকারটি কি কপি করার অধিকার। এক্ষেত্রে কোন আইনটি উপযোগী হবে? কপিরাইট আইন। কামাল এর এইচএসসি পাশ করার পর ব্যবসা করার পরিকল্পনা করেছে। উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে তার প্রথমত কোন ধরনের সহায়তা প্রয়োজন? একদম প্রথমে যে ধরনের সহায়তা হয় তার নাম কি? উদ্দীপনামূলক সহায়তা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা জ্ঞান হিসাবে মুখস্থ করে রাখবো যে একজন সম্ভাব্য উদ্যোক্তাকে আগ্রহী করতে এবং প্রয়োজনীয় তথ্য দিতে যে সহায়তাটি লাগে সেটি হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। এখানে উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা থাকে, প্রশিক্ষণ থাকে। বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান উদ্দীপনামূলক সহায়তা দেয়, যেমন যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে কামাল কোন ধরনের সহায়তা দরকার? তার উদ্দীপনামূলক সহায়তা দরকার। উদ্দীপক দিয়ে প্রশ্ন, প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে গঠিত একটি সংস্থা। তার মানে আশেপাশের দেশগুলোর বাণিজ্যিক যে সুযোগ সুবিধা থাকে এগুলোর জন্য একটি সংস্থা করা হলো। এর সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এতে সদস্যভুক্ত বিভিন্ন দেশ বাণিজ্যিক বৈষম্য কমিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তাহলে এই সংস্থাটির নাম কি? শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ যুক্ত আছে এমন সংস্থাটি হচ্ছে সাপটা, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এটি হচ্ছে সার্কের পরবর্তীতে এই সাপটা চুক্তিটি হয়। তোমরা এটি মনে রাখবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে এই সংস্থাটি করে, বাংলাদেশ তার সদস্য। উদ্দীপকের এই সংস্থার কারণে সদস্য দেশগুলোর ট্যারিফ বাধা দূর হয়, সদস্য দেশগুলোর শুল্ক সুবিধা পায়, আন্তর্জাতিক অন্যান্য সংস্থা থেকেও সহায়তা পায়। শিক্ষার্থীবৃন্দ, সব কয়টি অপশনই সত্যি। তোমরা ঘ নাম্বার অপশনটি মনে রাখবে। সমবায় সংগঠনে মুনাফার কমপক্ষে শতকরা কত ভাগ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়? তোমাদের এটি জ্ঞানমূলক হিসাবে তোমরা মুখস্থ রাখবে। সমবায় সমিতির অর্জিত মুনাফার 15% সংরক্ষিত তহবিলে জমা রাখে এবং 3% উন্নয়ন তহবিলে জমা রাখে। বাকিটা তারা শেয়ার অনুপাতে বন্টন করতে পারে। তাহলে এখানে উন্নয়ন তহবিলের তথ্যটি আসলে তুমি ডাইরেক্ট চলে যাবে যে 3% কোথায় আছে আমি সেটি দেখব। তুমি শুধু 15% 3%ই জানো, আর বাকিগুলো ভুল। তাই নিশ্চিন্তে তুমি বাকি 3টি অপশন বাদ দিতে পারবে। ব্যবসায় মূল্যবোধ এর অন্তর্ভুক্ত উপাদান কোনটি? খেয়াল করো, মূল্যবোধ অর্থাৎ কোনো কিছু ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলো সম্পর্কে একজন ব্যবসায়ীর যে মূল্যবোধ বা ধারণা বা তার অনুভূতি, সেটি হচ্ছে মূল্যবোধ। তাহলে এখানে দেখো, মানুষের বিশ্বাস ও ধারণা, হ্যাঁ এটি হবে। মানুষের আর্থিক সঙ্গতি না, অনুভূতি, বিশ্বাস, অবিশ্বাস, ন্যায় অন্যায়, এখানে আর্থিক সঙ্গতি নেই। তাহলে 2 নাম্বার অপশনটি তুমি ক্রস। সৌভ্রাতৃত্ব, হ্যাঁ এখানে বিশ্বাস, অনুভূতি, এখানে ব্যবসায়ীর সৌভ্রাতৃত্ব কথাটি যায়। তাহলে 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। কার্য পরিসর বিবেচনায় নিচের কোনটির পরিধি বৃহত্তম? অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে কোনটির কাজের পরিধি বেশি? দেখো, ই কমার্স, ই মার্কেটিং, ই রিটেইলিং, এদের 3টির থেকে ই বিজনেসের কাজের পরিধি অবশ্যই সবচেয়ে বড়। কেন? দেখো, ই বিজনেসের সংজ্ঞাটিতে আমরা যাই। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত তথ্য দেয়া নেয়া, কেনা বেচা, মার্কেটিং ইত্যাদি যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে ই বিজনেস। তাহলে এখানে বাকি 3টি অপশনের চেয়ে ই বিজনেসের কর্মপরিধি সবচেয়ে বৃহত্তম। বাংলাদেশে কোন ধরনের ব্যবসায়ী সংগঠনের সংখ্যা সবচেয়ে বেশি? শুধু বাংলাদেশে কেন, সমস্ত পৃথিবী জুড়ে এক মালিকানা ব্যবসায়ের পরিধি বা এক মালিকানা ব্যবসায়ের প্রচলন সবচেয়ে বেশি। একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য কোন ব্যবস্থা কি বেশি ভূমিকা পালন করে? খেয়াল করো,
অংশীদারি কারবারের সুষ্ঠু পরিচালনা। তাহলে সে পরিচালনার ক্ষেত্রে কোনটি বেশি হবে? দেখো, চুক্তিবদ্ধ সম্পর্ক না। অংশীদারদের আর্থিক সচ্ছলতা, এটিও চলে না, পরিচালনার কথা বলছে। তাহলে পরিচালনার ক্ষেত্রে সবার সক্রিয় অংশগ্রহণ, এই অপশনটি সবচেয়ে বেশি যাবে। আর পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এটিও দরকার, কিন্তু সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে তুমি মনে রাখবে 4টি অপশনের মধ্যে সবচেয়ে বেশি যায় হচ্ছে সবার সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীবৃন্দ, কিছু এমসিকিউ প্রশ্ন এরকম থাকে যে 4টি উত্তরই তোমার কাছে মনে হবে যে এই প্রশ্নের সাথে 4টি বৈশিষ্ট্যই মিলে, কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে কোন অপশনটি সবচেয়ে বেশি কাছের, সেই অপশনে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। সেজন্য আমি সবসময় তোমাদের বলবো তুমি অপশনগুলোর 4টি অপশনই মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এবং খুঁজে বের করবে কোনটি সর্বোচ্চ গ্রহণযোগ্য। কারণ অনেকেই ছাত্ররা আছে খুব চঞ্চল, তারা দেখা যায় কি ক নাম্বারটি দেখে আর ঘ পর্যন্ত যায় না, দ্রুত ক গোল্লা ভরাট করে ফেলে, কিন্তু দেখা যায় পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্নটি ধরে বলে আল্লাহ আমি তো ঘ নাম্বার দেখিই নাই। তাহলে তোমাকে অবশ্যই ঘ পর্যন্ত পড়তে হবে। BGMEA কত সালে প্রতিষ্ঠিত? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটি জ্ঞানমূলক উত্তর, 1977 সালে এটি প্রতিষ্ঠিত। নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থ ব্যবস্থায় নিয়ন্ত্রক হিসেবে কাজ করে? জ্ঞানমূলক উত্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো। পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র তৈরি ও প্রচারের উদ্দেশ্য কি? পাবলিক লিমিটেড কোম্পানি কেন বাজারে প্রসপেক্টাস বা বিবরণপত্র প্রচার করে? অবশ্যই সেটি শেয়ার বিক্রয়ের জন্য, ঋণপত্র বিক্রয়ের জন্য, প্রচারের জন্য নয়। তাহলে সঠিক উত্তর 1 ও 2। উদ্দীপক দিয়ে প্রশ্ন, ক খ গ 3 বন্ধু মিলে একটি বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে একটি অংশীদারি ফার্ম গঠন করেন। সন্তোষজনক মুনাফা অর্জিত হওয়ায় তারা ব্যবসায়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনে রাখবে অংশীদারি কারবার 2টি উদ্দেশ্যে হয়, একটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করে, আরেকটি হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য অংশীদাররা চুক্তিভুক্ত হয়। তাহলে এই যে উদ্দেশ্য বহুতল ভবন, এই বহুতল ভবন তারা সন্তোষজনক মুনাফা অর্জিত হওয়ায় তারা ব্যবসাটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তাহলে এই অংশীদারি ব্যবসাটি কোন ধরনের অংশীদারি ব্যবসা? এটি হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, তাই না? বহুতল ভবন নির্মাণ, তাহলে এটি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। উদ্দীপকে উল্লেখিত শেষের ব্যবসাটির অংশীদারদের দায় কিরকম? তুমি মনে রাখবে শেষের আর শুরুর বলে কোনো কথা নেই। অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় অসীম, এক মালিকানায়ও তাই। অর্থাৎ এখানে অংশীদারের যে মূলধনটি তিনি ব্যবসায় দেন বা বিনিয়োগ করেন সেই মূলধনটি দায় দেনার জন্য দায়ী হবে, এছাড়াও তার স্থাবর অস্থাবর সম্পত্তিও কারবারের দায়ের জন্য দায়ী থাকে। সেজন্য বলা হয় অংশীদারি কারবারের দায়, এক মালিকানা কারবারের দায় অসীম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝেছ। আর তোমরা লক্ষ্য রাখবে এরকম একটি এমসিকিউ প্রশ্ন তোমাকে 30 মিনিটের সময় থাকে, এখানে অন্তত 4টি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া প্রশ্ন থাকতে পারে 4টি, অর্থাৎ 4টি প্রশ্নে এখানে প্রয়োগের থাকবে 4টি, উচ্চতর দক্ষতার 4টি, মোট 8টি প্রশ্ন তোমাকে এরকম চিন্তা করে লিখতে হয়। এই 8টি প্রশ্নে তোমার সময় বেশি লাগবে। এছাড়া বাকি ম্যাক্সিমাম প্রশ্ন তোমার জ্ঞান ক্লিয়ার থাকতে হবে, সেজন্য তথ্যগুলো তোমাকে অবশ্যই সুন্দর করে মুখস্থ রাখবে, তাহলে দ্রুত তুমি এমসিকিউ করতে পারবে। দেখো এই প্রশ্নটিতে অনেক জ্ঞানমূলক তথ্য, যে ছাত্র এই তথ্যগুলো ক্লিয়ার জানে তার তো সময় বেশি লাগবে না। তুমি জ্ঞানে ক্লিয়ার থাকবে, তারপর তুমি উদ্দীপক দেওয়া প্রশ্নগুলো একটু চিন্তা করবে, আশা করি তুমি সবগুলো পারবে। তো ভালো থেকো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।